হাই ভিউয়ার্স, ভাইরাল ভক্সপপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি বিষয় আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে। আপনারা সবাই জানেন যে আসলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের একটি বার্নিং ইস্যু এবং এটি অবশ্যই স্পর্শকাতর ইস্যু। আপনারা আরও জানেন যে বাংলাদেশে প্রায় 6টি ক্যাম্পে প্রায় 11 লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আসেন এবং আমরা আশা করেছিলাম যে খুব শীঘ্রই আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করে আমরা আমাদের দেশ থেকে এই রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হব। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আসলে আন্তর্জাতিক মহল এই রোহিঙ্গা ইস্যুটিকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে এই রোহিঙ্গা ইস্যুকে বা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি কেন আন্তর্জাতিক মহল এটাকে গুরুত্ব দিচ্ছে না কেন? সে বিষয়ে আমরা মনে করি যে এটা আসলে রিলিজিয়াস একটা ফ্যাক্টর রয়েছে। রোহিঙ্গা শরণার্থীরা সবাই মুসলমান। আমরা আশঙ্কা করছি যে হয়তো সেই কারণেই আন্তর্জাতিক বিশ্ব রোহিঙ্গা শরণার্থীদের এই অমানবিক বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন না। এই অমানবিক বিষয়টিতে এখন পর্যন্ত তারা গুরুত্ব দিচ্ছেন না। একটি দেশে তো বছরের পর বছর এভাবে লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব না। এটা বিশ্ব নেতৃবৃন্দ জানেন যে বাংলাদেশ একটি অল্প আয়তনের এবং অধিক জনঘনত্বের দেশ। এই দেশের অনেক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও আমরা মানবিক কারণে এই 11 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছিলাম যে হয়তো আন্তর্জাতিক বিবেক সাড়া দিবে এবং হয়তো এই দেশ হারা রোহিঙ্গাদের একটি আশ্রয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা দীর্ঘ 2 বছর লক্ষ্য করলাম যে আসলে এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি এবং আমরা আরো হতাশ হয়েছি যখন দেখলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল একজন রোহিঙ্গাও তাদের দেশে ফেরত যেতে চাচ্ছিল না। এখন কেন এসব রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে চাচ্ছে না? এইটা অনেক কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে তাদেরকে তো এখনো মিয়ানমার সরকার নাগরিকত্ব দেয়নি। এখন যে কারণে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছেন সেই কারণটি উদ্ঘাটন না করে তাদের নাগরিকত্ব না দিয়ে তাদেরকে আবারও যদি সেখানে ফেরত পাঠানো হয় তাহলে তো কোনো ফলপ্রসূ কোনো কিছু হবে না। তাদেরকে আবারও ফিরে আসতে হবে বা তাদেরকে আবারও হত্যা নির্যাতনের শিকার হতে হবে। এই আশঙ্কা, এই আতঙ্ক থেকেই আসলে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশে ফেরত যেতে চাচ্ছে না। এখন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আপনারা জানেন যে আজকেই সেখানে সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে থেকেই মোবাইল নেটওয়ার্ক সেখানে বন্ধ করার প্রক্রিয়া চলছিল এবং আজকে বিটিআরসি সার্বিকভাবে 11 লাখ রোহিঙ্গার জন্য তাদের সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর আগে তথ্য পেয়েছি যে 11 লাখ রোহিঙ্গার হাতে প্রায় 8 লাখ মোবাইল ফোন রয়েছে, মোবাইল সিম রয়েছে। এই সব মোবাইল সিমের মাধ্যমেই তারা আসলে বহির্বিশ্বের সাথে বলেন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে বলেন যোগাযোগ রক্ষা করে চলতো। এখন যখন এই 11 লাখ রোহিঙ্গার হাতের 8 লাখ মোবাইল ফোন সম্পূর্ণ নেটওয়ার্কের আওতার বাইরে চলে গেল, তখন সেখানে কি হবে? একটা অন্ধকার অবস্থা। এবং ইতিমধ্যেই আমরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে খবর পেয়েছি যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার খবরে তারা খুব আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা আশঙ্কা করছেন যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার ফলে তাদের ক্যাম্পের ভিতরে কোনো ঘটনা ঘটলে বা ক্যাম্পে কোনো বড় ধরনের কোনো বিপদ আপদ হলে তারা সেগুলো কোথাও জানাতে পারবেন না। মূলত এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। এমনকি বাংলাদেশের সাথেও এখন আর এই রোহিঙ্গা শরণার্থীদের কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আলোচনা করতে পারি যে এই মোবাইল হঠাৎ করে রোহিঙ্গা শরণার্থীদের এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পিছনে কারণ কি? এর পিছনে কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব কয়েকদিন আগেই রোহিঙ্গার একটি সমাবেশ করেছেন, সেখানে ব্যাপক লোক সমাগম হয়েছে, লাখ লাখ লোকের সমাগম হয়েছে। এটি একটি কারণ হতে পারে। এটাকে বড় ধরনের একটা হুমকি মনে করা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা শৃঙ্খলার জন্য। আরেকটি কারণ হচ্ছে যে গত পরশুদিন সেখানে অনেকগুলো দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। 2000 রামদা, 1500 নিড়ানি, কোদাল, এরকম কিছু ধারালো অস্ত্র যেগুলোকে দেশীয় অস্ত্র বলা হয়, এরকম হাজার হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করার পর এগুলো নিয়ে একটি রহস্য এবং ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পেছনে আরেকটি কারণ হচ্ছে যে রোহিঙ্গারা ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে বিশেষ করে ফেসবুক, ইউটিউবে
তাদের ব্যাপক কানেক্টিভিটি বেড়েছে এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো বেড়েছে। এতে করে তারা তাদের সেখানকার অনেক বিষয়াদি সারা বিশ্বের মানুষের সাথে তুলে ধরছে, যেগুলো বাংলাদেশের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য হুমকি। তো আমরা মনে করি এই অস্ত্র উদ্ধার, রোহিঙ্গাদের সমাবেশ এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রোহিঙ্গাদের অ্যাক্টিভিটিসগুলো বিভিন্নভাবে পাবলিশ করার ফলে বাংলাদেশ যে নিরাপত্তার হুমকির মধ্যে পড়েছে, সে কারণে হয়তো সরকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে। কিন্তু কথা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার ফলে একটি ধূম্র জাল সৃষ্টি হয়েছে, একটি রহস্যের সৃষ্টি হয়েছে এবং মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুধু রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতেই আতঙ্ক ছড়িয়ে পড়েনি, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। মানুষের ভিতরে একটি অনেক অজানা প্রশ্ন, অজানা আতঙ্কের প্রশ্ন তৈরি হচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কি হচ্ছে। তাহলে এই যে অন্ধকারে রাখা হলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে, এই অন্ধকারে এখন রোহিঙ্গা ক্যাম্পে কি হচ্ছে, এক একজন এক এক মানুষ এক এক ধরনের মন্তব্য করছেন এবং তাদের ভিতরে নানা রকমের আতঙ্ক, নানা রকমের রহস্য, নানা রকমের গুজব ছড়িয়ে পড়ছে। তো এখন আমরা একটু ফিরে আসি যে এই যে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে যে অস্ত্রগুলো উদ্ধার হলো, এই অস্ত্রগুলো আসলে কোথায় থেকে আসলো এবং কারা দিল, এটার সূত্র খুঁজতে গিয়ে আমরা দেখি যে মুক্তি কক্সবাজার নামে একটি এনজিও রয়েছে। সেখানে এই মুক্তি কক্সবাজার এনজিওর মাধ্যমে এই অস্ত্রগুলো এসেছে। এখন মুক্তি কক্সবাজার এই এনজিওটির যদি আমরা জন্ম বৃত্তান্ত তালাশ করতে যাই, তাহলে দেখব এই মুক্তি কক্সবাজারের সভাপতি হচ্ছেন শিবুলাল দেবদাস। এই শিবুলাল দেবদাস ব্যাপারে অভিযোগ রয়েছে যে বাংলাদেশ এবং ভারতের উভয় দেশের তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তিনি ভারতে অর্থ পাচারের সাথে জড়িত এমন অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রচারিত হয়েছে এবং যে কারণে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেছেন। এই সংস্থার সাধারণ সম্পাদক হচ্ছেন রঞ্জিত দাস। এই রঞ্জিত দাস গতকালকে পদত্যাগ করেছেন তাদের সংস্থার বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পরে। এবং মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী হচ্ছেন বিমল চন্দ্র দে। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে মুক্তি কক্সবাজার এই সংস্থার মাধ্যমে যে হাজার হাজার দেশীয় অস্ত্র রোহিঙ্গাদের হাতে গেছে, এটা কিভাবে গেল? এই অস্ত্রগুলো তো রাতারাতি তৈরি করা সম্ভব হয়নি এবং সেখানে এত নিরাপত্তা, এত প্রটোকল, এত সিকিউরিটি, এগুলো পার হয়ে কিভাবে এই দেশীয় অস্ত্রগুলো সেখানে গেল, এটা একটি প্রশ্ন। এবং এখন বলা হচ্ছে যে এই অস্ত্রগুলো আসলে অস্ত্র নয়, এগুলো কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম, মানে কৃষি উপকরণ হিসেবে এগুলোকে দেখানো হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সেখানে কয়েক হাজার কৃষি উপকরণের নামে যে অস্ত্রগুলো গেছে, এগুলো অনেকটাই রোহিঙ্গাদের হাতে গেছে। এখন এগুলোর ব্যাপারে দুই রকমের তথ্য আছে। এক কর্তৃপক্ষ বলছে যে এই অস্ত্রগুলো আসলে রোহিঙ্গাদের কাছে মানে পৌঁছানোর জন্য এগুলো তৈরি করা হয়নি, এগুলো সেখানকার যেসব এলাকায় রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পের আশেপাশে যেসব কৃষক রয়েছেন তাদের কৃষিকাজে ব্যবহারের জন্য এই অস্ত্রগুলো সহায়তা হিসেবে দেওয়া হয়েছে, বিশেষ করে এই কৃষি সরঞ্জামগুলো সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। আরেক পক্ষ বলছেন যে না, রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদের সমাবেশের দিনে রোহিঙ্গাদের হাতে যেসব দেশীয় অস্ত্র দেখা গিয়েছিল এগুলো সেগুলোর মতো এবং এদের মাধ্যমেই এই মুক্তি কক্সবাজারের মাধ্যমে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো করা হয়েছে সেগুলো অবশ্যই সরকারের সচল দৃষ্টি রয়েছে, সজাগ দৃষ্টি রয়েছে। সেখানে আরও অনেক এনজিও কর্মরত রয়েছে, সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আছেন, সেখানে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিপ্লোম্যাট টিম সেখানে পরিদর্শন করছেন। তো অবশ্যই সেটা একটি স্পর্শকাতর এলাকা। তো এরকম একটি মানে নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে এই অস্ত্রগুলো সেখানে কেন, কিভাবে পৌঁছলো, সেটা আমাদের একটি প্রশ্ন। এবং আমরা এই প্রশ্ন তালাশ করতে গিয়ে যখন দেখছি যে মুক্তি কক্সবাজারের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে বড় ধরনের কিছু অভিযোগ রয়েছে, যেমন তারা দ্বৈত নাগরিক, তারা বাংলাদেশ এবং ভারতের নাগরিক এবং তারা একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকজন। এবং আমরা জানি যে এই হিন্দু সম্প্রদায়ের লোকজন আশ্রিত সেখানে শরণার্থী, মুসলিম শরণার্থী, রোহিঙ্গা শরণার্থীরা সবাই মুসলমান। এখন আমাদের প্রশ্ন যে এই হিন্দু সম্প্রদায়ের লোকজনদের গলায় এনজিও, সেখানে শরণার্থী হিসেবে যে সব মুসলমান রোহিঙ্গা আছেন তাদের কাছে এই অস্ত্র সরঞ্জাম বলেন আর কৃষি উপকরণ বলেন সেগুলো পৌঁছে দেওয়ার পিছনে কারণটা কি? এটা একটা বড় ধরনের রহস্য নিশ্চয়ই, যে রোহিঙ্গাদের জন্য তাদের এমন কি দরদ উঠলো যে তারা রোহিঙ্গাদের জন্য
সেখানে এই সব দেশীয় কৃষি উপকরণ তারা পৌঁছে দিচ্ছে। এটি একটি বিষয়। আমরা আবার ফিরে আসি যে আসলে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার ফলে ভবিষ্যতে কি অবস্থাটা তৈরি হতে পারে। আপনারা ইতিমধ্যেই আমি আপনাদেরকে আভাস দিয়েছি যে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশে প্রায় 6টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 11 লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। এই 11 লাখ রোহিঙ্গা শরণার্থী এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তাদের ভিতরে অনেকেই গুজব ছড়ানোরও অপচেষ্টা করছেন যে এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পর তাদের উপরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং এটা আশঙ্কা করা কিন্তু অযৌক্তিক কিছু না। কারণ আপনি একটি আশ্রিত বা শরণার্থী বিশাল জনগোষ্ঠীর হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক যখন বন্ধ করে দিবেন, তখন নেটওয়ার্কের বাইরে থাকা এই মানুষগুলোর কি পরিণতি হচ্ছে বা এই মানুষগুলোর কি পরিস্থিতি হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু অনেক ভুতুড়ে কোশ্চেন, ভুতুড়ে প্রশ্ন, অনেক আশঙ্কা, অনেক আতঙ্ক, অনেক গুজব ছড়ানোটা সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হলেও আসলে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর যাতে স্বাভাবিক চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, যাতে করে এখানে কেউ আতঙ্ক বা গুজব ছড়ানোর অপচেষ্টা করে সফল না হন, সেই জন্য আমার মনে হয় এটা করা দরকার। কারণ যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে তো আমরা মানবিক কারণেই আশ্রয় দিয়েছি এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্বটাও আমাদের। মানে তাদের জীবন এবং তাদের সম্পদ, তাদের সম্মান, তাদের ইজ্জত, এগুলো আমাদের কাছে একটা আমানত। আমাদের দেশের সুনামের সাথে এগুলো জড়িত, আমাদের দেশের ভবিষ্যৎ সুনামের সাথে এগুলো জড়িত এবং আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে আমরা প্রশংসিত হয়েছি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার মাধ্যমে। আমরা আশঙ্কা করছি যে আমাদের এই দেশের যে সুনাম অর্জিত হয়েছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে, সেই সুনাম নস্যাতের পিছনে কোনো অপশক্তি কাজ করছে কিনা। এমনও হতে পারে যে এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সুনাম নষ্ট করার একটা অপচেষ্টা হতে পারে। সেজন্য আমরা আশা করব সব সচেতন মহলের কাছে আমাদের দাবি এবং বাংলাদেশ সরকারের কাছে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে, যারা রোহিঙ্গা ক্যাম্পের তত্ত্বাবধানে রয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিধানে যারা নিয়োজিত রয়েছেন, তাদের কাছে আমরা আশা করব যে তারা রোহিঙ্গা ক্যাম্পের সঠিক চিত্রটি তুলে ধরবেন, যাতে করে এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার ফলে যে আতঙ্ক, যে আশঙ্কা, যে গুজব তৈরির একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এগুলো যেন ডালপালা গজাতে না পারে। মানে আমরা আশা করব যে সার্বিকভাবে রোহিঙ্গা ক্যাম্পের শৃঙ্খলা যেন বজায় থাকে এবং এ নিয়ে যেন কোনো আতঙ্ক বা কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রোহিঙ্গা ক্যাম্পের আজকের পরিস্থিতি মূলত জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। সেখানে সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে কেন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে, এগুলোর কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা এই পুরো ঘটনার যদি একটা সামারি টানি, তাহলে হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীদের পক্ষ থেকে সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে রোহিঙ্গাদের নেতা মহিবুল্লাহ যে কথাগুলো বলে এসেছেন, তারপরেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্যপটগুলো পাল্টাতে শুরু করেছে। সেখানে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পে লাখ লাখ লোকের সমাবেশ হয়েছে, তাদের হাতে কিছু অস্ত্রপাতি দেখা গিয়েছে এবং পরবর্তীতে সেখানে হাজার হাজার দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কৃষি সরঞ্জাম বা কৃষি উপকরণ। এবং সেই সব কৃষি উপকরণ নামে সরবরাহকৃত হাজার হাজার দেশীয় অস্ত্র সরবরাহের পিছনে যে সংস্থাটি জড়িত, আমি সেটির পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি, মুক্তি কক্সবাজার। এবং এই মুক্তি কক্সবাজারের পিছনে যারা দায়িত্বশীল রয়েছেন, তারা সবাই একটি বিশেষ ধর্মের লোক এবং তাদের ব্যাপারে অনেক অভিযোগ ওঠার ফলে তারা অলরেডি এই সংস্থা থেকে পদত্যাগ করেছেন। এবং সর্বশেষ খবর হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে এই মুক্তি কক্সবাজারের এই বেসরকারি সংস্থাটির সমস্ত কার্যক্রম বাংলাদেশ সরকার স্থগিত করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার পর সেই ক্যাম্পের কি পরিস্থিতি হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের এখনকার অবস্থাটা কি, এটা জানার আগ্রহ সারা দেশের মানুষের যেমন বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক মহলেও এই রোহিঙ্গা ক্যাম্পের এই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পরের পরিস্থিতিটা জানার আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি মানুষের এই আগ্রহ মেটানোর জন্য সরকার যথাযথ পদক্ষেপ নেবেন এবং এর ফলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে নেটওয়ার্ক বন্ধ হওয়ার পরে সেই অন্ধকারে রোহিঙ্গা ক্যাম্পে কি হচ্ছে, এই নিয়ে যাতে মানুষের আগ্রহ নিবৃত হয় এবং এই নিয়ে যাতে কেউ গুজব ছড়াতে না পারে এবং এই নিয়ে যাতে কোনো আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের সুনাম নষ্ট করার কেউ সুযোগ নিতে না পারে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।